আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছে তাকিব, আমাদের সাথে আছি আজকের পর্যাবৃত্তিক গতি নিয়ে। সো তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে পারি নাকি? চলো। তো চলে আসলাম হচ্ছে আমরা আমাদের অষ্টম অধ্যায়ের বেসিক কনসেপ্ট আলোচনা নিয়ে। তো প্রথমে হচ্ছে আমি তোমাদের যে কনসেপ্টটা আলোচনা করব সেটা হলো সরল দোলন গতির বৈশিষ্ট্য। তো সরল দোলন গতির বৈশিষ্ট্য যখনই আমরা চিন্তা করব তখনই আমাদের মাথায় সর্বপ্রথম এই চিন্তাটা আসবে যে আহ আচ্ছা, আমি একটু কালারটা একটু চেঞ্জ করি। তো এই চিন্তাটা আমাদের সবার প্রথমে মাথায় আসবে যে এরকম একটা দৃঢ় একটা অবলম্বন থেকে যখন আমার একটা দোলককে ঝুলানো থাকবে, রাইট? দৃঢ় একটা অবলম্বন থেকে যখন আমার একটা দোলককে ঝুলানো থাকবে, দোলকটার বিস্তৃতি কখনোই 4 ডিগ্রি এর বেশি হবে না। 4 ডিগ্রি বেশি হলেই সেটা আমাদের কি হিসেবে গণ্য হবে না, সরল দোলক হিসেবে সেটাকে আমরা গণ্য করতে পারবো না। দেন হচ্ছে অবশ্যই তোমার এখানে কি থাকতে হবে, দৈর্ঘ্যের সাথে সম্পর্ক থাকতে হবে, তারপর হচ্ছে তোমার ত্বরণের সাথে সম্পর্ক থাকতে হবে, পর্যায়কালের সাথে সম্পর্ক থাকতে হবে। মোটামুটি এই কয়টা জিনিসই। এখন আরেকটা বেসিক জিনিস তোমাদের একটু খেয়াল করাই যে বিস্তার থেকে তুমি যতই দূরে যেতে থাকবে, বিস্তার থেকে তুমি যত দূরে যেতে থাকবা ততই তোমার বেগের মান কমতে থাকবে। আর তোমার হচ্ছে বিস্তার অনুযায়ী দূরে যেতে থাকবে, যেটা বলতেছিলাম, সাম্যাবস্থান থেকে তুমি যত দূরে যেতে থাকবে, এক্স এর মান যত বাড়তে থাকবে ততই ভি এর মান কমবে, এ এর মান বাড়বে। এর মান হচ্ছে তোমার কি, এই যে সাম্যাবস্থানের দিকে যে ত্বরণ, সেটা হচ্ছে কি হবে, আলটিমেটলি বাড়বে। আচ্ছা, এবার আমি একটু কাহিনীগুলা বলি যে ভি এর দিক হচ্ছে আমাদের এদিকে, সরণের দিকও হচ্ছে আমাদের এদিকে, যে ত্বরণের দিক হচ্ছে আমাদের কি তার ঠিক উল্টা দিকে। এই কয়টা জিনিস হচ্ছে আমাদের একটু এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে। চলো আমাদের কোশ্চেনটা আমরা সলভ করি। কোশ্চেনে বলছে নিচের কোনটি সরল দোলন গতির বৈশিষ্ট্য নয়? ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক। হ্যাঁ, ত্বরণ সমানুপাতিক সরণের ঋণাত্মক ভাবে। ত্বরণ সরণের বিপরীত মুখে, হ্যাঁ, ত্বরণের দিকে হলে সরণ হবে এদিকে। ঠিক আছে, ত্বরণ ও সরণ একই দিকে হয় না, এটা হবে না। ত্বরণ বস্তু কণাটির মধ্য অবস্থান অভিমুখী, হ্যাঁ, ত্বরণ সবসময় সাম্যাবস্থান অভিমুখী। তুমি সাম্যাবস্থান থেকে যত দূরে যাবা তত বেশি পরিমাণ ত্বরণ হচ্ছে সাম্যাবস্থানের দিকে কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা হলো সরল দোলন গতির বৈশিষ্ট্য, সি নাম্বার হলো আমাদের এখানে উত্তর। আশা করি ক্লিয়ার। চলে আসে নেক্সট কোশ্চেন। সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে, সরল ছন্দিত সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে যে কোনটি হচ্ছে সঠিক সমীকরণ? কোশ্চেনটা সবাই একটু বুঝো। এখানে যদি আমরা জানি এটা সলভ কি হবে, আলটিমেটলি জাস্ট আর কি বলা যে সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আমরা ত্বরণকে চিন্তা করে থাকি। তো বেগ যদি তোমার জাস্ট আর কি ইনকেস যদি তোমার মনে না থাকে, কিভাবে মনে রাখতে পারো সেটা একটু বলে দিই। ভি সমান ডিএক্স বাই ডিটি, এ সমান সমান হবে হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটা হলো রৈখিক গতির ক্ষেত্রে। আবার কৌণিক গতির ক্ষেত্রে এ সমান সমান আমরা জানি কি, ওমেগা স্কোয়ার এক্স। ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার কোন অপশনে আছে, বি নাম্বারে আছে। আবার এখানে দেখা যাচ্ছে ওমেগা স্কোয়ার এক্স আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার সঠিক উত্তর হলো কোনটা, এই যে বি নাম্বার হলো সঠিক উত্তর। ঠিক আছে, কনফিউশন নাই। নেক্সট চলে আসো আমাদের নেক্সট কোশ্চেন। কোশ্চেনে বলছে সরল দোলকের দোলনকাল দ্বিগুণ করার জন্য আমাদের কি করতে হবে? সরল দোলকের দোলনকালের সূত্র কি ছিল, টি সমান সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। ঠিক আছে, ববের ভরের উপর কখনোই তোমার কি সরল দোলকের দোলনকাল নির্ভর করে না, দোলনকাল নির্ভর করে শুধুমাত্র কিসের উপর বলতো, দৈর্ঘ্যের উপর। তাহলে টি সমানুপাতিক হলো রুট ওভার এল, তাহলে টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়াল টু হলো রুট ওভার এল টু বাই এল ওয়ান। তাহলে এল টু বাই এল ওয়ান ইকুয়াল টু হলো টি টু ডিভাইডেড বাই টি ওয়ান হোল স্কোয়ার। এখন বলছে দোলকের দোলনকাল দ্বিগুণ করার জন্য, দোলকের দোলনকাল দ্বিগুণ করা মানে হলো টি টু সমান সমান টু টি ওয়ান। দ্যাট মিনস আমরা এখানে ডিরেক্টলি বসাই দিতে পারি টু স্কোয়ার। তাহলে এল টু সমান সমান তোমার কত আসতেছে, 4 × L1, অর্থাৎ দৈর্ঘ্য কত গুণ করা লাগছে, পূর্বের 4 গুণ করতে হবে। ক্লিয়ার না? আচ্ছা চলে আসো নেক্সট কোশ্চেন।
সরল দোলকের সূত্র মেনে চলে না যখন দোলকের অবস্থান কোথায় থাকবে। তোমাদের একটু আগে একটা ছোট্ট একটা বেসিক দিছিলাম, মনে করে দেখো তো, যে দোলকের দোলনকাল মানে দোলকের বিস্তার যদি 4 ডিগ্রি এর বেশি হয় তাহলে কিন্তু সেটা সরল দোলকের ন্যায় আচরণ করবে না। চন্দ্রপৃষ্ঠে সরল দোলক আচরণ করবে, অবশ্যই আচরণ করবে। অভিকর্ষ ত্বরণের 6/1 বৈশিষ্ট্য সে দেখাবে। সমবেগে চলন্ত লিফটে স্বাভাবিক সরল দোলক দেখাবে, পৃথিবীর কেন্দ্রে সরল দোলকে বৃষ্টি দেবে। কিন্তু কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রি এর বেশি হয়ে যায় তখন কিন্তু তুমি কি করতে পারবে না, সেটা সরল দোলকের সূত্র মেনে চলবে না। ঠিক আছে? আচ্ছা, রেকর্ডিং কি দেখা যাচ্ছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, তো বিস্তার যদি তোমার 4 ডিগ্রি এর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কি করবে না, সরল দোলক মেনে চলবে না। যদি 4 ডিগ্রি অপেক্ষা কম হয় তাহলে সরল দোলক মেনে চলবে। আপাতত দেখা যাচ্ছে 4 ডিগ্রি বেশি না হলে তাহলে এটাও মানে মেনে চলবে। সমবেগে চলন্ত লিফটের ক্ষেত্রে ত্বরণ হলো শূন্য, আহ ত্বরণ হলো শূন্য, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি জি থাকবে। চন্দ্রপৃষ্ঠে তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে G/6, জি এর অস্তিত্ব আছে। আচ্ছা, এখানে যে জিনিসটা সেটা হলো পৃথিবীর কেন্দ্রে কিন্তু জি এর মান হলো কি শূন্য, এ না, জি এর মান। পৃথিবীর কেন্দ্রে যদি আমাদের জি এর মান শূন্য হয় সেক্ষেত্রে আমাদের পর্যায়কাল চলে আসে টি সমান √L/0 বা অসীম। অর্থাৎ অসীম দোলনকালের জন্য তুমি কখনোই সরল দোলকের সূত্র মেনে চলে এই বৈশিষ্ট্যটা বলতে পারো না। কারণ সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল অবশ্যই হইতে হবে কি 1 সেকেন্ড, যেখানে পৃথিবীর কেন্দ্রে বা মহাকাশে, হ্যাঁ আরেকটা অপশন, যে তোমার মহাকাশে হইলেও সেম কেসই থাকবে। পৃথিবীর কেন্দ্রে বা মহাকাশে তোমার সরল দোলকের দোলনকাল কি হয়ে যায়, অসীম হয়ে যায়, তখন সেটা সরল দোলকের ন্যায় আচরণ করে না বা সূত্র মেনে চলে না। চলো নেক্সট কোশ্চেন। সরল ছন্দিত স্পন্দনরত একটি কণা কোন অবস্থায় থাকে? সচরাচর সরল ছন্দিত স্পন্দনরত যে কণাগুলো আছে এই কণাগুলো তোমার হচ্ছে বিভিন্ন মাধ্যমে তোমার কি শব্দ তরঙ্গ সঞ্চালন করতে পারে। যেমন ধরো তরল মাধ্যমে, পানির মাধ্যমে তোমার কি স্পন্দন সঞ্চালন করা যায়, গ্যাসীয় মাধ্যমে কি করা যায়, স্পন্দন সঞ্চালন করা যায়। প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, আয়নের প্রবাহের মাধ্যমে আমরা কি করতে পারি, স্পন্দন সঞ্চালন করতে পারি। এক জায়গায় প্রোটনের প্রবাহ, তারপর ইলেকট্রনের প্রবাহ, এরকম অনেক প্রবাহ আছে। তো সেই হিসেবে আমাদের এখানে সঠিক উত্তর হলো এখানে আলাদা কোনো অবস্থা নাই। ঠিক আছে? সরলছন্দিতে স্পন্দনরত কোনো আলাদা কোনো অবস্থা নাই। চলো নেক্সট কোশ্চেন। একটি সরলছন্দিত স্পন্দনের গতি সমীকরণের সমাধান। একটি সরলছন্দিত স্পন্দনের সরণের জন্য আমরা এতটুকু পড়ছিলাম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। অর্থাৎ একটা ত্রিকোণমিতিক ফাংশন, একটা বিস্তার, কৌণিক বেগ, সময় এবং আদি দশা, এরকম হচ্ছে একটা স্ট্রাকচার থাকে। ঠিক আছে? সমীকরণের সমাধান তো এ সাইন ওমেগা টি প্লাস ডেল যদি হয়, আচ্ছা আমি একটু বলি, এখানে হচ্ছে যে অপশন গুলো আছে সেখান থেকে আমি বলতেছি। এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটা অবশ্যই একটা উত্তর। এ কস ওমেগা টি প্লাস ডেল, হ্যাঁ এটাও হচ্ছে তোমার কি একটা সাইনোসয়েডাল ওয়েভ, মানে সাইন এবং কসের মধ্যে দশা পার্থক্য হলো কত, π/2। যদি তুমি π/2 অ্যাড করে দাও এটা সাইনটা হয়ে যাবে কি কস, তাহলে এটাও একটা উত্তর হতে পারে। y ইকুয়াল টু এ এক্সপোনেনশিয়াল ওমেগা টি প্লাস ডেল, অর্থাৎ এ ই টু দি পাওয়ার ওমেগা টি প্লাস ডেল, এটাও একটা উত্তর হতে পারে। কারণ আমরা এরকম টাইপের জিনিস পড়ছি, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু আই সাইন থিটা প্লাস, এরকম টাইপের অয়লারের কিছু সূত্র পড়ছে না? অর্থাৎ ই টু দি পাওয়ার সামথিং দিয়েও কিন্তু তোমার কি করা যায়, ত্রিকোণমিতিক রাশিকে উপস্থাপন করা যায়। তো সেই হিসেবে আমাদের এখানে সঠিক উত্তর হলো কোনটা বলতো? সবগুলাই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা চলে আসো নেক্সট কোশ্চেন। একটি সরল ছন্দিত স্পন্দনে এক পর্যায়কালে গড় স্থিতিশক্তির পরিমাণ কত? ঠিক আছে? স্থিতিশক্তি বলতে মেইনলি আমরা এখানে যেটাকে নির্দেশ করছি সেটা হলো কি বলতো, বিভব শক্তি। এখন গড় বিভব শক্তির কথা যখনই তোমার মাথায় আসবে তখনই একটা জিনিস আমাদের একটু মানে মনে রাখা লাগবে যে মোট শক্তির আর হচ্ছে গড় স্থিতিশক্তি জিনিসটা কি। তো সচরাচর এক পর্যায়কাল যখন আমরা চিন্তা করি, অর্থাৎ টি পর্যায়কাল যখন চিন্তা করি তখন আমাদের মোট শক্তির পরিমাণ কি থাকে, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এটাই তো।
কিন্তু এক পর্যায়কালের সময় আমার যদি মোট শক্তির ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি যদি এটা গতিশক্তি হয়, বিভব শক্তি থাকে শূন্য, অথবা সম্পূর্ণ শক্তি যদি আমাদের আহ গতি শক্তি বিভব শক্তি হয়, তাহলে এটা থেকে গতি মানে কি বলে বিভব শক্তি আর গতিশক্তি থাকে তোমার শূন্য। অর্থাৎ যে কোনো একটা তোমার এখানে এক্সিস্ট করে। ঠিক আছে? তো সরল ছন্দতে স্পন্দনের ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি, এক পর্যায়কালে গড় স্থিতিশক্তি সচরাচর তোমার কত লেখা থাকে, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। আচ্ছা, সো এই সংক্রান্ত আমি তোমাদের একটা ছোট্ট বেসিক দেখাই। গড় বিভব শক্তি এবং গড় স্থিতি শক্তি নির্ণয় সংক্রান্ত যে বেসিকটা, সেটা আসলে কি, বা আমরা কিভাবে হচ্ছে মেইনলি গড় বিভব শক্তি এবং স্থিতি শক্তিটা নির্ণয় করে থাকি। সচরাচর গড় বিভব শক্তি বা এভারেজ পোটেনশিয়াল এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি মেইনলি হচ্ছে আমরা দুইটি উপায় নির্ণয় করে থাকি। ঠিক আছে? কয়টি উপায় বলতো? দুইটি উপায় নির্ণয় করে থাকি। একটা হচ্ছে তোমার সময় সাপেক্ষে অর্থাৎ টাইম ডিপেন্ডেন্সি, এবং আরেকটা হলো তোমার অবস্থান সাপেক্ষে। ঠিক আছে? অবস্থান সাপেক্ষে। এখন সময় সাপেক্ষে যখন আমরা গড় গতিশক্তি নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে তোমার হচ্ছে মানে বেসিক্যালি তোমার আহ, সূত্রটা হচ্ছে এরকম যে যে কোনো ক্ষেত্রে যখন আমরা এভারেজ এনার্জি যখন আমরা নির্ণয় করতে যাই, উপরে থাকে হচ্ছে তোমার 0 থেকে টি পর্যন্ত ওই এনার্জি ইন্টু ডিটি, আর নিচে যথাক্রমে তোমার কি থাকে 0 থেকে টি পর্যন্ত ডিটি। তো সেই হিসেবে তোমার এখানে আমি যদি আহ গতিশক্তির ক্ষেত্রে কনসিডার করি, গতিশক্তির ক্ষেত্রে আমরা তো জানি যে মোট শক্তি তোমার কত ছিল, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, তাই না? তো আলটিমেটলি তো ওইখান থেকে আমি যদি মানে তোমার কি বলে যে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, ওই সমীকরণকে যদি আমি এখানে কম্পারিজন করতে যাই, আলটিমেটলি তোমার এখানে সমীকরণটা এভারেজ কাইনেটিক এনার্জির ক্ষেত্রে মানে এক পর্যায়কাল সম্পর্কে আমি চিন্তা করতেছি। ঠিক আছে? এক পর্যায়কাল, এক পর্যায়কাল সাপেক্ষে আমার এই হাবিজাবি ইকুয়েশন টিকুয়েশন করে আমি যদি কাইনেটিক এনার্জি বের করতে যাই, এভারেজ কাইনেটিক এনার্জি তোমার এখানে চলে আসে হলো 1/4 কে এ স্কয়ার বা 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এটা হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি। আর এভারেজ পটেনশিয়াল এনার্জি এক পর্যায়কাল সাপেক্ষে আমি যখন চিন্তা করব, তখন তোমার সমীকরণটা আলটিমেটলি কি আসে, এই যে 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, ব্যতিক্রম কিছু নাই। ঠিক আছে? দ্যাট মিনস তোমার সময় সাপেক্ষে যখন আমি এক পর্যায়কাল পরিমাপ করবো সময় সাপেক্ষে, তখন তোমার গড় গতি শক্তি এবং গড় বিভব শক্তি দুইটার মানই আলটিমেটলি কি আসতেছে, সমান আসতেছে। কিন্তু যখন আমি অবস্থান সাপেক্ষে বা এক চক্র সাপেক্ষে আমি যখন চিন্তা করব, ঠিক আছে, এক চক্র অবস্থান সাপেক্ষে আমি যখন গড় গতি শক্তি চিন্তা করব, তখন গড় গতি শক্তি তখন তোমার চলে আসে 2/3 ইন্টু হলো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, অর্থাৎ 2/3 ইন্টু মোট শক্তি। এটা হলো তোমার কাইনেটিক এনার্জি এক চক্র সাপেক্ষে আমি যখন চিন্তা করব। ঠিক আছে? 2/3 দ্যাট মিনস 3/2 ভাগ। আর বাকি 1 ভাগ হলো তোমার এখানে চিন্তা করবো হলো আমরা এখানে বিভব শক্তি 1/3 ইন্টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের এখানে একটু পার্থক্য। ঠিক আছে? এক চক্র পরিমাণে গড় গতি শক্তি, আবার এক চক্র পরিমাণে কি গড় বিভব শক্তি। সো আমি যদি ক্যাটাগরাইজ আমি যদি একটু আলাদা করে এখানে লিখে রাখি, এক পর্যায়কাল সাপেক্ষে গড় গতি শক্তি বিভব শক্তি, আবার এক চক্র সাপেক্ষে গড় গতি শক্তি এবং বিভব শক্তি। এই দুইটার মধ্যে হচ্ছে রিলেশন কি, এক পর্যায়কাল সাপেক্ষে যখন আমরা বের করবো তখন গড় গতি শক্তি বিভব শক্তি সমান, মানে এক পর্যায়কাল সাপেক্ষে, কিন্তু যখন আমরা এক চক্র সাপেক্ষে বের করব
তখন গতিশক্তি মানে গড় গতিশক্তি গড় বিভব শক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই অংশের জন্য কনসেপ্ট। আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন। কোশ্চেনে কি বলছে দেখো, ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতির উদাহরণ? সচরাচর আমরা যখন মানে পর্যাবৃত্ত গতি চিন্তা করি, সর্বপ্রথম যে গতিগুলো তোমার মাথায় আসবে যে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করবে, তাই না? ঘড়ির কাঁটার গতি হচ্ছে সচরাচর একটা পর্যাবৃত্ত গতি আমরা চিন্তা করে থাকি। এখানে পর্যাবৃত্ত গতির মধ্যে স্পন্দন গতি, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি সকল গতি হচ্ছে পর্যাবৃত্ত গতির অন্তর্ভুক্ত। স্পন্দন গতি দিলেও কি আমাদের উত্তরটা সঠিক হতো, সরলরৈখিক গতি দিলে উত্তর সঠিক হতো না, ঘূর্ণন গতি দিলেও উত্তর সঠিক হতো। তো পর্যাবৃত্ত গতি অ্যাপ্রোপ্রিয়েট কেন? কারণ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে। বেস্ট উত্তর। সরল ছন্দিত গতি সমীকরণ কোনটি? সিমিলার টাইপ অফ একটা ক্যাটাগরি কোশ্চেন, যেখানে আমরা বলতেছি কি যে এখানে সরল ছন্দিত গতির সমীকরণ এই টাইপের ইকুয়েশন এখানে কোনটা? দেখো অপশনে কি কি দেওয়া আছে, এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, না এইটা এখানে তোমার আদি দশা আমি দেখতে পাচ্ছি না, তাহলে এটা আমাদের সরল ছন্দিত গতির সমীকরণ, আমি চিন্তা করবো না। তারপরে কি দেওয়া আছে, এ সাইন ভিটি মাইনাস এক্স, না এটা তরঙ্গের সমীকরণ, ভি তরঙ্গ বেগ, y ইকুয়াল টু এ cos ওমেগা টি মাইনাস ডেল, হ্যাঁ এইটা কাছাকাছি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল এইটার কাছাকাছি, মানে সাইনুসয়েডাল বা সাইন সদৃশ তরঙ্গ। তারপরে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, y ইকুয়াল টু এ cos এ কে এক্স মাইনাস ডেল, না কে এক্স দিয়ে হবে না, এ সাইন 2 পাই এন এক্স, এটাও তরঙ্গের ইকুয়েশন। দেখো কোশ্চেনটা কোথায় আসছে, ফার্স্টে আসছে, খুবই কনসেপচুয়াল বেসিক কোশ্চেন, আহামরি কোনো কঠিন কোশ্চেন না, জাস্ট কম্পারিজন করলেই পেয়ে যাবা। তো সঠিক উত্তর হলো কি এ cos ওমেগা টি প্লাস ডেল। আর কম্পারিজন আমরা এখানে করছি y সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস হলো ডেল। নেক্সট চলে আসো, আমাদের কোশ্চেনে বলছে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত একটি কণার কম্পাঙ্ক কার উপর নির্ভর করে? অর্থাৎ আমরা হচ্ছে এফ হচ্ছে কার কার উপর ডিপেন্ডেন্ট, সেইটা হচ্ছে আমরা এখানে বের করার চেষ্টা করছি। ঠিক আছে, তো কণাটির সরল ছন্দিত স্পন্দনে যখন আমরা একটা কণার কম্পাঙ্ক নির্দেশ করতে যাব, অবশ্যই অবশ্যই সেই কণাটির আমরা পর্যায়কালকে আলটিমেটলি কি নির্দেশ করব, বিপরীতভাবে নির্দেশ করতে পারি। যেমন ধরো সরল ছন্দিত স্পন্দনে একটা কণার পর্যায়কাল যদি আমি চিন্তা করি, 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, এভাবে একটা সূত্র লেখা যায়। তারপরে আমরা আবার সূত্র পড়ছিলাম কি এম জি সমান সমান কে এল, এম জি সমান সমান কে এল, তাহলে এম বাই কে ইকুয়াল টু হচ্ছে এল বাই জি। সেই অনুযায়ী আমার সূত্রটা চলে আসে কি 2 পাই ইন্টু রুট ওভার এম বাই কে, কারণ আমরা জানি কি ওমেগা সমান সমান কত, রুট ওভার কে বাই এম। এখানে একটা কম্পারিজন হয়ে গেল। সেই হিসেবে এখানে খেয়াল করো, এম দিয়ে আমরা কি নির্দেশ করতেছি, ভরকে নির্দেশ করতেছি, আর কে দিয়ে হচ্ছে কাকে নির্দেশ করতেছে, বল ধ্রুবক। তাহলে বোঝা যাচ্ছে কণার ভর এবং বল ধ্রুবক উভয়ের উপরে কে মানে নির্ধারণ করতেছে, কণার কম্পাঙ্ক। পর্যায়কালের সূত্র যদি এটা হয়, কণার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা হবে আমাদের 1 ডিভাইডেড বাই 2 পাই রুট ওভার কে বাই এম। ঠিক আছে, আশা করি এই বিষয়ে আর কোনো কনফিউশন নাই। চলে আসুন নেক্সট কোশ্চেন। সরল ছন্দিত স্পন্দনে একটি কণার বিস্তার এ, ম্যাক্সিমাম তোমার বিস্তার হচ্ছে এ, কোথায় কণাটির বিভব শক্তি সর্বনিম্ন হবে? আমি যদি আরেকবার একটু ড্রয়িং করি একটা ছোট্ট করে, সাপোজ এরকম এইরকম একটা নিলাম, এরকম একটা নিলাম, একটু বুদ্ধিতে করে দিলাম, দেন হচ্ছে দেখো, তো এইভাবে যদি আমি সরল দোলকটাকে চিন্তা করে থাকি, সরল দোলকটার সাম্যাবস্থানে বেগ থাকে সর্বোচ্চ, সরণ হয় সর্বনিম্ন, আর যখন যখন ডান দিকে বা বাঁ দিকে যখন আমি যাই তখন বেগ থাকে সর্বনিম্ন এবং সরণ থাকে সর্বোচ্চ। তাহলে আমি যদি এখানে জাস্ট ভাইস ভার্সা জিনিসগুলোই চিন্তা করি, আমি কিন্তু উত্তর পেয়ে যাই কোথায় কণাটির বিভব শক্তি সর্বনিম্ন হবে। বিভব শক্তি নির্ভর করে কার উপর, সরণের উপর। যেখানে তোমার সরণ সবচেয়ে কম সেখানেই হচ্ছে কি বিভব শক্তি সর্বনিম্ন এবং গতিশক্তি বেশি। অর্থাৎ যেখানে গতিবেগ বেশি সেখানে গতিশক্তি বেশি, যেখানে সরণ কম সেখানে তোমার কি বিভব শক্তিও কম।
তাহলে সেই সময় আমাদের সঠিক উত্তর হলো কোনটা? সাম্যাবস্থান। আর সাম্যাবস্থানের ক্ষেত্রে এক্স ইকুয়ালটা আমাদের কি বসাইতে হয়? অবশ্যই 0 বসাইতে হয়। বুঝতে পারছি না? চলে আসো নেক্সট কোশ্চেন। সরল দোলকের দোলক পিণ্ডের ভর ক্রমাগত বাড়ানো হলে এর দোলনকাল কি হবে? সচরাচর দোলক পিণ্ডের ভর বাড়ানো নিয়ে যখন কোশ্চেন গুলো আসে, ঠিক আছে, এইটার জন্য আমি তোমাদের মনে রাখার একটা তোমাদেরকে মনে রাখার জন্য একটা ভালো উদাহরণ দিই। গিনি এবং পালক পরীক্ষায় তোমার গিনি এবং পালককে যখন তোমার নিচের দিকে ফেলে দেওয়া হয়, দুইটা কিন্তু কি একই সময় মাটিতে আঘাত করে না? তো সচরাচর সরল দোলকের দোলক পিণ্ডের ভরের উপর কখনোই তোমার পর্যায়কাল আসলে নির্ভর করে না। এটা আসলে কিভাবে বুঝলাম? যে কোনো দোলকের দোলনকাল হলো 2 পাই ইন্টু √L/g। এখানে দোলকের ভর দেওয়া নাই, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো দোলক ছোট হোক বা বড় হোক, এদেরকে তুমি যেভাবেই দুলাইতে চাও একই দোলনে দুলাইতে পারবা, কোনো সমস্যা নেই। এক্সট্রা করে তুমি যখন ভর যখন যোগ করবা আস্তে আস্তে, মনে করো এখানে একটা ফাঁপা গোলক আছে, ফাঁপা গোলকের ভরকেন্দ্র এখানে, তুমি দোলন দিতেছো, সুন্দর মতো দুলতেছে। যখনই তুমি এর মধ্যে পানি অ্যাড করা শুরু করবা, তখনই দোলকের যে ভরকেন্দ্র আস্তে আস্তে কোথায় যাইতে থাকবে? নিচের দিকে যাইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তুমি অর্ধেক পানি ফুরাইছো ততক্ষণ হচ্ছে ভরকেন্দ্র নিচের অর্ধেকে থাকবে। এই যে অর্ধেক পানি ফুরাইছে, এবার যখন উপরের অর্ধেকের পানি ফুরানো শুরু করবা, তখন আবার ভরকেন্দ্র তার আগের অবস্থানে ফেরত আসা শুরু করবে এবং ভরকেন্দ্র এখানে চলে আসবে। সচরাচর দোলকের দোলনকাল নির্ভর করে হলো কার্যকরী দৈর্ঘ্যের উপরে। কার্যকরী দৈর্ঘ্য হলো কি? দৃঢ় অবলম্বন থেকে দোলকের ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলে এল। এটা তোমরা বইয়ের মধ্যে পড়ে থাকবে, ছোট হাতের এল প্লাস ছোট হাতের আর, যেখানে এল হচ্ছে ছোট হাতের তোমার দড়ির দৈর্ঘ্য বা তারের দৈর্ঘ্য, আর আর হলো গোলকের বা সিলিন্ডারের ব্যাসার্ধ। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে ভর যেহেতু নাই, ভর দোলনকালের ক্রমাগত বাড়ানো হলে তোমার কি থাকবে? ভর দোলনকাল অপরিবর্তিতই থাকবে, এখানে আর কোনো প্রবলেম নেই। একটি দোলককে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নেওয়া হলে দোলনকাল আমাদের কি হবে? ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ, ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ বা যে কোনো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান হলো 0। সেক্ষেত্রে আমাদের পর্যায়কাল কি দাঁড়াচ্ছে? 2 পাই ইন্টু √L/g বা 2 পাই ইন্টু √L/0 বা অসীম। উত্তর হবে কি আমাদের এখানে? অসীম। ক্লিয়ার? চলে আসো নেক্সট কোশ্চেন। সরল দোলকের L/t² গ্রাফটি আমাদের কি হবে? গ্রাফটা চলো আঁকা শুরু করে দিই। একটু কারেকশন করি। হ্যাঁ, গ্রাফটা আঁকার জন্য আমাদের প্রথমে এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস আমরা ডিফাইন করে ফেললাম। তো সূত্র অনুযায়ী আমি হচ্ছে আগে গ্রাফটা আঁকবো। তো আগে হচ্ছে সূত্রটা আমরা একটু ডিফাইন করে নিই। পর্যায়কালের সূত্র ছিল 2 পাই ইন্টু √L/g। বোথ সাইডকে আমি যদি বর্গ করি, আমার সূত্রটা কি চলে আসছে? 2 পাই স্কোয়ার ইন্টু L/g। বা চাইলে আমরা এটাকে এরকম লিখতে পারি, টি স্কোয়ার সমান সমান হচ্ছে 4 পাই স্কোয়ার/g ইন্টু হলো এল। এখন যদি আমি এটাকে মডিফাই করি, যেমন ধরো টি স্কোয়ারকে আমি যদি ওয়াই ধরি, এল কে আমি যদি এক্স ধরি, তাহলে এক্স ওয়াই অক্ষ বরাবর আমি যদি টি স্কোয়ার বসাই, এক্স অক্ষ বরাবর আমি যদি এল বসাই, অবশ্যই আমাদের গ্রাফটা কি হবে? মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফের উত্তর হলো কোনটা? 14 নম্বর, এ নাম্বার হলো সঠিক উত্তর। ঠিক আছে? তারপরেও কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবা। গ্রাফ নিয়ে কারো কোনো যেন কনফিউশন না থাকে, একদম যেন বেশি ক্লিয়ার থাকে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। জি এবং টি স্কোয়ার সম্পর্কিত মোটামুটি হচ্ছে তোমার 4-5টা গ্রাফ আছে। ঠিক আছে? গ্রাফ গুলোর মধ্যে স্পেশালিটি হলো কি, তোমার ধরো যে এল এর সাথে জি এর সমানুপাতিক সম্পর্ক, এটাও মূল বিন্দুগামী সরল রেখা হবে, কিন্তু টি স্কোয়ারের সাথে জি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে গ্রাফটা তোমার আয়তাকার অধিবৃত্ত হবে। এই টাইপের কিছু বেসিক আর কি সম্পর্ক জেনে রাখলে ভালো।
আচ্ছা, আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি হলো ভিএস। তারের একটি কণার সরণ বিস্তারের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত? যে কোনো কণার দ্রুতি যখন আমরা বের করতে যাই সেক্ষেত্রে তখন আমরা মেইনলি হচ্ছে এই সূত্রটা ইউজ করি, ভি সমান সমান ওমেগা ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর সর্বোচ্চ বেগ যেহেতু বলা হয়েছে, সর্বোচ্চ দ্রুতি হলো ওমেগা এ, মোটামুটি ভিএস দিয়ে আমরা ওমেগাকে নির্দেশ করছি। এখন বলছে কণার সরণ বিস্তারের অর্ধেক। কণার সরণ বিস্তারের অর্ধেক বলতে এখানে কি বোঝাচ্ছে? এক্স এর মান আমরা এখানে বসাবো এ বাই টু। তাহলে দেখো আমাদের ইকুয়েশন থেকে আমরা কি কি পাইতেছি, এ স্কয়ার মাইনাস এ বাই টু যদি আমি এখানে বসাই, এখানে পাবো হলো এ স্কয়ার বাই ফোর রুট ওভার, এ স্কয়ার বাই ফোর রুট ওভার। তারপরে আমরা কি কি পাইতেছি দেখো, ওমেগা এ স্কয়ার থেকে আমি যদি এ স্কয়ার মাইনাস ফোর বাদ দিই, এখান থেকে যদি আমি এ কমন নিয়ে ফেলি তাহলে রুট এ হচ্ছে বাইরে চলে আসে, আর বাকি থাকে কি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর রুট ওভার। তাহলে তোমার কত চলে আসতেছে, ওমেগা এ ভিতরে থাকতেছে কত, লসাগু করে টরে আমি হচ্ছে ভিতরে পাইতেছি থ্রি বাই ফোর। তোমার কত আসতেছে রুট থ্রি বাই টু ইন্টু ওমেগা এ বা রুট থ্রি বাই টু ইন্টু হলো ভিএস। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো কোনটা, বি নাম্বার হলো সঠিক উত্তর। ক্লিয়ার না? ওকে, চলে আসো আমাদের নেক্সট কোশ্চেন। সরল সঞ্চিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি হলো ই, কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে সরল সঞ্চিত গতিতে চলমান বস্তুটির গতিশক্তি কত হবে? তো আমাদের এখানে বের করতে বলছি কি গতিশক্তিটা মেইনলি, ঠিক আছে? যে সরল সঞ্চিত কম্পন যেহেতু এখানে তোমার কোন একটা রাশি বা কোন একটা মান হচ্ছে আমরা এখানে কি করছি, পরিবর্তন করছি। একটা জিনিস ক্লিয়ার কিনা আমি তোমাদেরকে আমি বলি, অনুপাত সম্পর্কিত ম্যাথ হচ্ছে আমরা বারবারই পাচ্ছি, তোমাদেরকে কোশ্চেন সলভ করার সুবিধা দেখতেছি যে অনুপাত সম্পর্কিত ম্যাথ গুলো বেশি আসে, এগুলো একটু বেশি করার চেষ্টা করি। আচ্ছা, আমরা আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চ শক্তির সূত্রটা একটু বলি। সর্বোচ্চ শক্তি হলো হাফ কে এ স্কয়ার বা হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ শক্তি। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তারকে দ্বিগুণ করা হয়েছে, মানে এ কে দ্বিগুণ করা হয়েছে। তাহলে স্বাভাবিক নিয়মেই আমরা ই সমানুপাতিক যদি এ স্কয়ার হয়, এখান থেকে আমরা লিখতে পারি কি ই টু ডিভাইডেড বাই ই ওয়ান ইকুয়াল টু হলো এ টু ডিভাইডেড বাই এ ওয়ান হোল স্কয়ার। যেহেতু বিস্তার দ্বিগুণ করা হয়েছে তাহলে আমরা উপরে লিখবো টু এ ওয়ান, নিচে লিখবো এ ওয়ান হোল স্কয়ার ইকুয়াল টু টু এ স্কয়ার ইকুয়াল টু হলো ফোর। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাইতেছি, ই টু সমান সমান কত, ফোর ই ওয়ান, অর্থাৎ ফোর ই সহজ ভাঙলে। তাহলে আমাদের মোট শক্তি কি হয়েছে, আদি শক্তির 4 গুণ হয়েছে। ক্লিয়ার কিনা? আচ্ছা, নেক্সট চলে আসে আমাদের একটা কোশ্চেন। কোশ্চেনটা দেখো, ফার্স্টের 18-19 সালের একটা কোশ্চেন। একটি সরল সঞ্চিত গতি সম্পূর্ণ কণার গতি সমীকরণ হলো এত এত কণার পর্যায়কাল কত সেকেন্ড হবে। এখান থেকে আমার পর্যায়কাল বের করতে বলছে, তাই না? আমরা আগে যে কাজটা করে নেব সেটা হলো স্ট্যান্ডার্ড বা আদর্শ সমীকরণ যেটা ছিল ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণের সাথে আমি যদি কম্পেয়ার করি, আমি এখানে ওমেগা স্কয়ারের মান কত পাওয়া যায়, 16 পাওয়া যায়। সেখান থেকে আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি কত পাচ্ছি, এখানে 4 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ওমেগার মান। এখন একটু খেয়াল করো, এই ওমেগার মানটাকেই আমরা এখন পর্যায়কালের জন্য ব্যবহার করব। আমরা জানি পর্যায়কাল হলো কত, টি সমান সমান 2 পাই বাই ওমেগা। পর্যায়কাল আমি এখানে বসাইলাম 2 পাই, ওমেগার মান বসাইলাম 4, 2 দুগুণা 4, তাহলে তোমার কত আসতেছে পাই বাই 2 সেকেন্ড। এটাই হচ্ছে কি আমাদের পর্যায়কালের অংশ। তাহলে আমাদের সঠিক উত্তর হলো কোনটা, বি নাম্বার। ক্লিয়ার না? অর্থাৎ এই ছোট ছোট 1 স্টেপ 2 স্টেপ বা 3 স্টেপের ম্যাথ গুলো আমরা গুচ্ছের জন্য দেখবো বেশি বেশি। চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন, ফার্স্টে আসা কোশ্চেন এবং ঢাকা বোর্ডে আসা কোশ্চেন। খেয়াল করছো, ওল্ড ইজ গোল্ড,
পুরান কোশ্চেনও তোমার বারবার আসতে পারে। কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে যাবো যাতে যে কোনো কোশ্চেন যে কোনো মুহূর্তে আমরা যাতে সলভ করতে পারি সহজে। তো একটা কারণ স্মরণ হলো তোমার এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, খুবই সুন্দর। দ্বিতীয় সমীকরণ হলো এ কস ওমেগা টি। আচ্ছা, আমরা ত্রিকোণমিতি যদি পড়ে আসে থাকি, যদি ইন্টারেস্ট ত্রিকোণমিতি যদি মনে না থাকে, 19 আমরা বুঝছি না যে সাইন পাই বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু হলো কস থিটা, আমরা পড়ছিলাম কোন একটা, তাই না? তো সেরকম ভাবে আমরা কস ওমেগা টি কে আমরা যদি রিভার্স ক্যালকুলেশন অনুযায়ী লিখি, আমরা কি লিখতে পারবো? এ সাইন ওমেগা টি প্লাস হলো পাই বাই 2। স্পষ্টতই আমরা যদি এখানে দুইজনের কোণের পরিমাণ যদি তুলনা করি, আমাদের এখানে দশা পার্থক্য কত আসতেছে? পাই বাই 2 আসতেছে না? তাহলে আমাদের সঠিক উত্তর হলো কোনটা? বি নাম্বার। ওকে, আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন। দেখো, একটি স্প্রিং এর বল ধ্রুবক, মানে কোশ্চেনে কে দেওয়া স্প্রিং থেকে, এটা কিন্তু জাস্টের কোশ্চেন। স্প্রিংটিকে স্বাভাবিক অবস্থা থেকে 0.5 মিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত? আবারও তোমাদের একটু সাজেশন দিয়ে রাখি যে যশোর যেহেতু এবার কোশ্চেন করবে, অবশ্যই প্রিভিয়াস জাস্টের কোশ্চেন গুলো আমাদের দেখতে হবে, এগুলো যেন বাদ না যায়। এস 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো জাস্টের ম্যাক্সিমাম ফিচার হলো তোমার কুয়েটের। তো যদি সম্ভব হয় কুয়েটের যেসব ম্যাথ আছে এগুলো ক্যালকুলেটর ছাড়া করার মতো, সেগুলো এক ফাঁকে একটু দেখে নিবে, ঠিক আছে? আর লাস্ট একটা সাজেশন থাকবে, সেটা হলো তোমার কি বলে, ফার্স্ট যেহেতু এবার নেতৃত্বে নাই, মোটামুটি ম্যাথে হচ্ছে তোমার ভালো মার্ক তোলার আশা করাই যায় এবার। তো সেই হিসেবে সাস্টের স্ট্যান্ডার্ড কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিলে, কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিলে, সহজ জিনিস দিলে উড়াই দিয়ে আসতে পারবে। এই হলো সাজেশন। আচ্ছা, যেটা বলতেছিলাম, স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 0.5 মিটার প্রসারিত করলে কৃতকাজ করতে হবে। স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজের সূত্রগুলো আমরা পড়ছিলাম, ডব্লিউ ইকুয়াল টু হাফ টি এক্স স্কয়ার, যেখানে এক্স হলো তোমার কতটুকু সম্প্রসারণ করা হয়েছে তার পরিমাণ। তাহলে সেখানে আমরা যদি ডাটাগুলো বসাই দিই, হাফ ইন্টু 60 ইন্টু হলো 0.5 স্কয়ার, তাহলে হাফ ইন্টু 60 মানে কত? 30। 30 কে হচ্ছে আমরা গুণ করবো কত? 25 ডিভাইডেড বাই 100, কারণ 5/10 ছিল, এটাকে স্কয়ার করে আমরা পাইছি 25/100। এখানে বাদ বাদ 3×25 75, 75/10 সমান সমান কত আসে? 7.5 জুল। এইভাবে হচ্ছে হাতে কলমে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের উত্তর হলো কোনটা? বি নাম্বার। আশা করি এটা ক্লিয়ার তোমাদের। আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে সাস্টের 13-14 সালে। কোশ্চেনটা বলছে কি, একটি স্প্রিং এর উপর 1 কেজি ভর রাখা হলে সেটি 10 সেন্টিমিটার সংকুচিত হয়। একটি 5 কেজি ভর 1 মিটার উপর থেকে স্প্রিং এর উপর ছেড়ে দিলে স্প্রিংটির কত মিটার সংকুচিত হবে? বুঝা যাচ্ছে আমাদের এখানে ছোটখাটো দুইটা স্টেপের ম্যাথ আছে। তো স্প্রিং এর সংকোচন মানে এফ যেহেতু আমার এখানে বের করতে হবে, আলটিমেটলি আমরা আগে এখান থেকে বের করার চেষ্টা করব কে এর মান কত আলটিমেটলি, ঠিক আছে? কে এর মান কত? তো কে এর মান যদি আমার এখানে বের করতে হয়, আমি আগে ওজনের সাথে তুলনা করব। আমাদের বেসিক সূত্র ছিল এফ সমান সমান কে এক্স। এখন 1 কেজি ভর রাখা হয়েছে, 1 কেজি ভর রাখা হয়েছে মানে কি, অবশ্যই এখানে আমি ভর ওজনকে আমি চিন্তা করছি। তো সেই হিসেবে এফ এর পরিবর্তে আমি বসাবো হলো এমজি ইকুয়াল টু হলো কে এক্স। এমজি ইকুয়াল টু কে এক্স নাকি? এখান থেকে আমি বের করার চেষ্টা করব কে এর মান কত। তাহলে কে সমান সমান হলো এমজি বাই এক্স, কারণ আমার এখানে কে এর মান দেওয়া নেই। তাহলে এম হচ্ছে আমাদের এখানে 1 কেজি 9.8, 10 সেন্টিমিটার মানে হলো 10 ইন্টু 10 ইনভার্স 2 সেন্টিমিটার মানে 10 ইনভার্স 2। এটা হচ্ছে ফরম্যাট। এখনই আমরা ক্যালকুলেশন করব না, আমার সবার লাস্টে ক্যালকুলেশন করবো সময় বাঁচানোর জন্য, ঠিক আছে? জাস্ট আর কি তোমাকে দেখাইতেছি যে বাই চান্স যদি কে বের করতে হয় তখন তুমি এতটুকু করে আসবা। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হলো এই জিনিসটাকে আমি এখন কনসিডার করব আমার পরবর্তী অংশের জন্য, ম্যাথের সেকেন্ড স্টেপের জন্য। ম্যাথের সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা কত পাইতেছি দেখো, যে ডব্লিউ ইকুয়াল টু হাফ কে যদি এক্স স্কয়ার হয়,
ডব্লিউ ইকুয়াল টু যদি আমার হাফ কে এক্স স্কোয়ার হয়, এখানে কি করছি, একটা বস্তুকে 1 মিটার উপর থেকে ছেড়ে দিচ্ছি, যে এইচ দেওয়া আছে, এম দেওয়া আছে, অর্থাৎ আলটিমেটলি 1 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া মানে কি, তোমার এখানে বিভব শক্তিকে তুমি কাজে লাগাইছো, আর বিভব শক্তির কারণেই তোমার এখানে কি হচ্ছে, এখানে কৃত কাজটা হচ্ছে। তাহলে এখানে এম ডব্লিউ পরিবর্তে আমরা কি বসাবো, এম দিয়ে, আর ডান দিকে থাকবে হলো আমার হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে বলছি স্প্রিং কত মিটার সংকুচিত হবে, তাহলে আমার এখান থেকে বের করতে হয় কি, এক্স এর মান নাকি। তাহলে এইখানের এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি এখানে কত পাইতেছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু আসতেছে তোমার 2mgh ডিভাইডেড বাই কে, বা 2mgh ডিভাইডেড বাই কে। তো কে এর মানটা আমরা এখান থেকে একটু বের করে নেই। 1 কেজি ভর 9.8 ডিভাইড বাই 10 সেন্টিমিটার 10 ইনভার্স 2। তাহলে 10 দিয়ে আমি যদি 10 ইনভার্স 2 কে মানে ইয়া করতে যাই, 9.8 এর সাথে তোমার গুণ হয় হলো 100, 10 ইনভার্স 2 যেহেতু উপরে চলে গেলে সেটা হয়ে যায় 100, নিচে থাকে 10, 10 দিয়ে 100 কে কাটলে কত আসে, 10, 10 দিয়ে 9.8 কে কাটলে কত আসে, 98, অর্থাৎ কে এর মান হলো তোমার এখানে 98। এবার ডাটাগুলো বসাই, 2 5 কেজি ভর 9.8, 1 মিটার উচ্চতা 98, তাহলে 9.8 দিয়ে আমি যদি 98 কে কাটি থাকবে হলো 10, 5 দ্বিগুণে 10, তাহলে এক্স এর মান আমার এখানে কত আসতেছে, 1.00 মিটার। সঠিক উত্তর হলো কোনটা, বি নাম্বার। তাহলে সহজ বাংলায় আমি যদি স্টেপটা বলি, আগে এফ ইকুয়াল টু কে এক্স দিয়ে কে এর মান বের করবো, বের করে ওই কে এর মান হচ্ছে কৃতকার্যের সূত্রের মধ্যে আমরা বসাবো। ক্লিয়ার কিনা, চলে আসে নেক্সট কোশ্চেন। একটি স্প্রিং এর সরি বেশি চলে গেছে, একটি স্প্রিং এর এক প্রান্তে ঝোলানো একটি ভারকে দ্বিগুণ করা হলে তার কম্পাঙ্ক কি হবে। স্প্রিং এর এক প্রান্তে তোমার ভার ঝুলানো আছে, তাই না। স্প্রিং এর এক প্রান্তে ভার ঝুলানোর জন্য কম্পাঙ্কের সূত্রের জন্য আমি আবারও পর্যায়কালের সূত্র একটু ব্যাক করি, 2 পাই ইন্টু রুট ওভার এল ডিভাইডেড বাই জি। আমরা জানি এম জি সমান সমান হলো কে এল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এল বাই জি ইকুয়াল টু হলো কে বাই এম। আমাদের সূত্রটা হলো কি, 2 পাই ইন্টু রুট ওভার কে বাই এম, কম্পাঙ্ক এফ এর জন্য সূত্রটা দাঁড়াচ্ছে 1/2 পাই রুট ওভার এম বাই কে। এখানে আমরা আলটিমেটলি কি করছি, ভারকে দ্বিগুণ করছি, তাই না। কম্পাঙ্কের সাথে আমাদের ভারের হলো সমানুপাতিক সম্পর্ক, তাহলে f2 ডিভাইডেড বাই f1 ইকুয়াল টু হলো রুট ওভার m2 ডিভাইডেড বাই m1। ভারকে দ্বিগুণ করা হলো মানে কি, m2 এর পরিবর্তে 2m1, নিচে m1 ইকুয়াল টু হলো √2, আর √2 এর মান আমরা মুখস্থ রাখবো 1.41। তাহলে f2 সমান সমান তোমার কত চলে আসলো, 1.41 ইন্টু f1, তো সঠিক উত্তর হলো 1.4 গুণ হবে। ক্লিয়ার, আশা করি আমরা সবাই এটা ক্লিয়ার। দেন হচ্ছে আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, যে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং কে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিং কে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব, মানে ধাপটা আমি যদি তোমাকে সহজ ভাষায় বলি, আগে হচ্ছে আমরা তুলনা করব যে তাদের কৃতকাজের মধ্যে তুলনা কত হয়, ঠিক আছে। তাদের কৃতকাজের তুলনাতে কি আমি আলটিমেটলি এখানে আমি বের করতে পারবো যে দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান আসলে কত। কৃতকাজের তুলনা যেহেতু তোমাকে আমি বলছি, আমি প্রথমে শুরু করবো ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার বি, অর্থাৎ এখান থেকে আমি পাইতেছি কি, ডব্লিউ সমানুপাতিক হলো কি কে এক্স স্কয়ার। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, ডব্লিউ2 ডিভাইডেড বাই ডব্লিউ1 ইকুয়াল টু হলো কে2 ডিভাইডেড বাই কে1 ইন্টু হলো x2 বাই x1 হোল স্কয়ার, ঠিক আছে, x2 বাই x1 হোল স্কয়ার। দ্বিগুণ পরিমাণ কাজ করা লাগে, তাহলে ডব্লিউ2 এর পরিবর্তে আমি বসাইলাম 2,
W1 এর পরিবর্তে বসাইলাম 1, K2 এর মান বের করতে বলছে, এটা অজানা, K1 হলো K, এই যে K1 দেওয়া আছে। তারপরে সরণের ক্ষেত্রে কি দেওয়া আছে, অর্ধেক পরিমাণ লম্বা করতে, দ্বিতীয় স্প্রিংকে অর্ধেক লম্বা করতে, তাহলে x2 হলো তোমার এখানে হাফ, আর x1 তো x1, ঠিক আছে। এখানে যদি আমরা এখানে স্কোয়ার করে ফেলি, এই সাইডে যদি আমি স্কোয়ার করে ফেলি, আলটিমেটলি সমীকরণটা দেখতে হচ্ছে তোমার এরকম দেখায় যে 2 সমান সমান হলো K2/K, আর x1 যেহেতু আমার এখানে কাটা যায়, আমার এখানে থাকছে হলো 1/4, তাহলে 4K দিয়ে আমি যদি এই যে 4K দিয়ে আমি যদি 2K গুণ করি, K2 সমান সমান তখন তোমার চলে আসতেছে কত, 8K। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এখানে এই দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। ক্লিয়ার কিনা? আমরা তাহলে কোন দিক থেকে স্টার্ট করছিলাম, রুবিকলটা হাফ কে এই কনসেপ্ট দিয়ে আমরা স্টার্ট করছি। চলে আসুন নেক্সট কোশ্চেন। কোন স্প্রিং এর এক প্রান্তে একটি বস্তু ঝুলালে 10 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে এর কম্পাঙ্ক কত হবে? তো যে জিনিসটা হচ্ছে এখানে আমরা সূত্র হিসেবে ব্যবহার করি যে পর্যায়কাল টি সমান সমান হলো 2 পাই ইন্টু রুট ওভার L/G। তো এল হচ্ছে তোমার এখানে দৈর্ঘ্য হিসেবে চিন্তা করবেন সদরে। স্প্রিং এর ক্ষেত্রে যখন আমরা আসবো সেক্ষেত্রে তখন তোমার সূত্রটা হচ্ছে এরকম দেখা যায়, mg সমান সমান হলো kx, এল এর পরিবর্তে তখন আমার সম্প্রসারণকে বুঝাতে হবে। তো তখন আমার সূত্রটা আলটিমেটলি এরকম চলে আসে যে mg না, তো mg না হয়ে সেটা তোমার হয়ে যায় এম এ সমান সমান kx, না হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যখন আমরা কাজ করি, তো সেই ক্ষেত্রে তখন তোমার সূত্রটা হয়ে যায় 2 পাই ইন্টু রুট ওভার x ডিভাইডেড বাই জি, সরি x ডিভাইডেড বাই a, যেটাকে আমরা লিখে থাকি কি সরণ ডিভাইডেড বাই ত্বরণ। একইভাবে আমি যদি কম্পাঙ্কের সূত্র বলি, তাহলে কম্পাঙ্কের জন্য সূত্রটা দেখতে এরকম হবে 1/2 পাই ত্বরণ ডিভাইডেড বাই সরণ। ক্লিয়ার? ত্বরণ ডিভাইডেড বাই সরণ, এভাবে হচ্ছে তোমার সূত্রটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি ডাটাগুলো একটা একটা করে বসাই, 2 পাই, এখানে ত্বরণ কত ছিল 10, আর সরণ ছিল 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু 10 ইনভার্স 2 রুট ওভার 10 আর 10 কাটা, 10 ইনভার্স 2 তোমার উপরে চলে গেলে কত হয় 10 স্কয়ার, 10 স্কয়ার কে রুট করলে কত আসে, শুধু 10 আসে। তাহলে 10 ডিভাইডেড বাই 2 পাই হচ্ছে 5, যেখানে 10 উপরে থাকতেছে 5, নিচে থাকতেছে কত 3.1416। 3 দিয়ে তুমি যখন 5 কে ভাগ করতে যাবো, 3.1416 দিয়ে আমি যখন 5 কে ভাগ করতে যাব, তাহলে 31 দিয়ে যদি আমি 50 কে ভাগ করি কত আসে, ধরো 3×15=45, 15-এর একটু উপরে। এইভাবে একটু মাঝে মাঝে আন্দাজ করে ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে সঠিক উত্তর হলো বি নাম্বার 3×15=45। তাহলে তাহলে তোমার কি হবে, 31 দিয়ে 50 কে ভাগ করতে গেলে 1.5-এর একটু উপরে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে? তো পর্যায়কালের সাথে আমাদের সরল দোলকের দৈর্ঘ্য সম্পর্ক হলো রুট ওভার এল। আমরা যদি রিভার্স করে দেই, এল স্কয়ার সমানুপাতিক হলো টি L2/L1, এল সমানুপাতিক টি স্কয়ার, তাহলে L2/L1 ইকুয়াল টু হলো তোমার T2 ডিভাইডেড বাই T1 হোল স্কয়ার। পর্যায়কাল দ্বিগুণ বলতে তাহলে উপরে 2T1 বসাইলে এখানে আমরা লিখতে পারি 2 স্কয়ার মানে কত 4, তাহলে তোমার L2 সমান সমান কত আসতেছে 4 ইন্টু L1, তাহলে দৈর্ঘ্য আমাদের কতটুকু বৃদ্ধি পেল, L2 মাইনাস L1 ইকুয়াল টু হলো 3L1। দৈর্ঘ্য বৃদ্ধি যখন বলবে তখনই আমরা বুঝবো কি পরিবর্তন বুঝাইছে 3L1। আলটিমেটলি এখানে সঠিক উত্তরটা নাই, বাট ডি দাগায় দিয়ে আসলেও কাটবে না, কারণ পুরো কোয়েশ্চেনটার কনসেপ্ট বুঝেনি। আর এটা হচ্ছে খুলনা ভার্সিটি এবং কুমিল্লা বোর্ডে আসা একটা কোয়েশ্চেন, মোটামুটি বুঝতেই পারতেছি অন্যরকম একটা কোয়েশ্চেন এগুলো। চলে আসে নেক্সট কোয়েশ্চেন। কোন পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল একই হলে পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতার অনুপাত আমাদের এখানে কত হবে? তো পাহাড়ি উচ্চতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের যে সূত্র, আর পাহাড়ের গভীরতায় অভিকর্ষ ত্বরণের যে সূত্র, দুইটা সূত্রকে আমরা এখানে কম্বাইন করব।
সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এই চিত্রটা অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু হলো ডি গভীরতা অভিকর্ষ স্তর। এই চিত্রটা অভিকর্ষ ত্বরণের জন্য সচরাচর আমরা যে সূত্রটা পড়ে আসছি এতদিন, যে তোমার ওই সূত্রটা মানে শর্টকাট সূত্র একটা ছিল না, 1 - 2h/r × g, শর্টকাট সূত্র অ্যাপ্লাই করা লাগবে। শর্টকাটটা দিয়ে করতেছি যদি আমরা এখানে, কারণ বড়টা দিয়ে করলে এটার কাছাকাছি মান আসে, g r² / r+h উচ্চতার জন্য, আর গভীরতার জন্য হলো 1 - d/r হলো g। আমরা এখান থেকে কি পাইতেছি, 2h/r ইকুয়াল টু হলো d/r। r এবং r যদি আমার এখানে বাদ যায়, h/d ইকুয়াল টু হলো 1/2। তাহলে উচ্চতা এবং গভীরতার অনুপাত তাহলে কত আসতেছে আমার এখানে, 1:2 আসতেছে। ক্লিয়ার কিনা? না ক্লিয়ার হলে আরেকবার দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে চলে আসি আমাদের পরবর্তী কোশ্চেনে। কোশ্চেনটা কি বলছে দেখো, যে কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করলে এর দোলনকাল কত হবে? এখানে তুমি দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি করছো 25.6%, দ্যাট মিনস L2 সমান সমান আমরা এখানে লিখতে পারি L1 প্লাস হলো 0.256 ইন্টু L1। 25.6% মানে কি, মানে পার্সেন্ট কি আমরা দশমিকে নিয়ে, আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারতেছি 1.256 ইন্টু L1। তাহলে দোলনকাল যেহেতু কম্পেয়ার করতে হবে, আমরা সূত্রের মধ্যে চলে যাই, টি সমানুপাতিক হলো √L T2/T1 √L2/L1 √L2/L1। L2/L1 এর পরিবর্তেই আমরা এখানে লিখবো কি 1.256। তো এখানে হচ্ছে তোমার একটা ছোট্ট আমি একটা বুদ্ধি দিয়ে দিই, উত্তরটা হচ্ছে কিভাবে শর্টকাট উপায়ে বের করবে। 1.256 খুব ভালো, দেখো তো এটা 1.21 এর একটু কাছাকাছি কিনা। যদি কাছাকাছি হয়ে থাকে, আমরা জানি 1.21 কে বর্গমূল করলে 1.1 পাই। কেমনে বুঝলাম? 11 11 121। 1.21 কে আমি লিখতে পারি 121/100। 121 কে বর্গমূল করলে আমি পাবো হলো 11। 100 কে বর্গমূল করলে আমি পাবো হলো 10। 11 এবং 10 এর ভগ্নাংশের মিলিত রূপ হলো 1.1। তাহলে T2/T1 যদি আমাদের এখানে 1.1 হয়, আগের পর্যায়কাল যদি আমাদের এখানে 2 হয়, নতুন পর্যায়কাল আমরা এখানে কত পাবো, 1.1 ইন্টু T1, কারণ 1.1 ইন্টু 2 সমান সমান কত, 2.2। 2.2 এর কাছাকাছি ভ্যালু হলো এ নাম্বার। এইভাবে হচ্ছে উত্তর করতে হয়। যখন একুরেট ভ্যালু দিয়ে উত্তর মিলে না বা বের করা কষ্ট হয়ে যায়, যখন কাল্পনিক বা কাছাকাছি মান দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হয়। এটা বারবার তোমাদের মাথায় দেওয়ার চেষ্টা করছি, যারা মাথায় রাখবে তারাই দ্রুত ক্যালকুলেশন করে ঠান্ডা মাথায় দিয়ে আসতে পারবে। বুঝাতে পারলাম কিনা? চলে আসো নেক্সট কোশ্চেনে। কি বলছে যে 300 গ্রাম ভরের একটি বল সরল ছন্দিত দোলন গতিতে দুলতেছে। খুব ভালো। তো এইখানে তোমার হচ্ছে এক্সট্রা যে কনসেপ্টটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি, মানে এই কোশ্চেনটা দিয়ে, যে তোমার সাম্যাবস্থানের সাপেক্ষে হচ্ছে আমি যদি নির্ধারণ করি যে প্রতিক্রিয়া বল বা প্রত্যয়নী বলের মান যেটা দেওয়া আছে, এইটার সাপেক্ষে আমি যদি নির্ধারণ করি যে কোনো দোলনকাল কত। প্রত্যয়নী বলের সাথে সবসময় তোমার কার সম্পর্ক থাকে, ত্বরণের সম্পর্ক থাকে। তোমার কোশ্চেনের মধ্যে স্মরণ দেওয়া আছে, দেখো কোশ্চেনের মধ্যে স্মরণ দেওয়া আছে, প্রত্যয়নী বল এফ দেওয়া আছে, তাহলে তোমার ত্বরণটাই তো আলটিমেটলি দরকার দোলনের জন্য, তাই না? ত্বরণটা বের করতে হলে তোমার এই ভর দেওয়া, ভরটাকে আমার ব্যবহার করতে হবে। তাহলে সবার আগে আমরা যে সূত্র দিয়ে ম্যাথটা স্টার্ট করবো সেটা হলো কি, এফ সমান সমান এম এ। তাহলে এ সমান সমান কত, F/m। এখানে এফ এর মান হলো 0.24, এই যে 0.24 নিউটন। ভরের মান কত ছিল, 300 গ্রাম। 300 গ্রামকে আমরা যদি কেজিতে নিয়ে যাই 0.3 কেজি লিখতে পারি বা 0.30 কিলোগ্রাম লিখতে পারি।
তাহলে সুন্দর মতো দশমিক দুইটা উঠাই দিয়ে আমরা ভাগ করতে থাকি সুন্দর মতো। 3×10 = 30, 3×8 = 24। না, ইয়া হয়ে যায় 5×6 দিয়ে কাটলে সহজ। 4×6 = 24, 5×6 = 30। তাহলে 4/5 হলো তোমার এখানে ত্বরণ। ঠিক আছে, 4/5 হচ্ছে কি আমার এখানে ত্বরণ। এখন হচ্ছে তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে সরণ, তাহলে আমরা এখন ইয়া বের করতে পারি পর্যায়কাল। t = 2π সরণ বাই ত্বরণ। এই যে সরণ বাই ত্বরণ, তাহলে 2π সরণ হচ্ছে 0.2 আর ত্বরণ হচ্ছে 4/5। এটা জি না, এটা এ লেখা রাখবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করার জন্য 0.2 কে লিখবো 2/10, 4/5 কে উল্টাই দিয়ে লিখবো 5/4। এখন আমাদের জন্য কাটাকাটি সহজ। 5 দ্বিগুণে 10, 2 দিয়ে কাটা, তাহলে √1/4। √1/4 থেকে কত পাবো? 1/2। 1/2, 1/2 কাটা, থাকতেছে কত? পাই। পাই মানে হলো 3.14। তাহলে আমাদের সঠিক উত্তর হলো কোনটা? এই নাম্বার। বুঝাতে পারলাম কিনা? তাহলে প্রথমে আগে আমরা কি করব? এফ দিয়ে বের করব, এফ দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, এফ মানে বল থেকে আমরা ত্বরণ বের করার চেষ্টা করব, দেন ওই ত্বরণকে আমরা রিপ্লেস করব পর্যায়কালের সূত্রের মধ্যে। সূত্র কি ছিল? পর্যায়কাল টি সমান সমান কত ছিল? সরণ ডিভাইডেড বাই ত্বরণ। পর্যায়কাল, আরে ঠিক আছে, সরণ ডিভাইড বাই ত্বরণ। ওকে, ক্লিয়ার কিনা? চলে আসো আমাদের নেক্সট কোশ্চেন। যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তখন সরল দোলকের পর্যায়কাল কি হবে? জাস্ট তুমি কি করছো? বিস্তার দ্বিগুণ করছো। ঠিক আছে, তো আমরা সরল দোলকের দোলনকাল নিয়ে তখন কি পড়ছিলাম? টি সমান 2π × √L/g। পর্যায়কাল নিয়ে এই সূত্র পড়ছিলাম একটা, আর একটা ছিল টি সমান সমান 2π √ E/g। ই তো আর বিস্তার না, ই হচ্ছে সরণ। খেয়াল করলে দেখা যায় পর্যায়কালের সূত্র কখনই বিস্তারের উপর নির্ভর করে না। বিস্তারের উপর নির্ভর করে না করার কারণে বিস্তার তোমার দ্বিগুণ হোক, 5 গুণ হোক, অর্ধেক হোক বা কমে যায়, দোলনকাল কখনো পরিবর্তিত হবে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো, আমাদের কুয়েটের কোশ্চেন, এই জন্য আমি এটা একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি, কারণ জানোই তো জাস্ট টিচাররা কোথাকার। একটি সরল দোলক এ এর দৈর্ঘ্য অপর একটি সরল দোলক বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। দোলক বি এর দোলনকাল 2 সেকেন্ড হলে দোলক এ এর দোলনকাল কত? দ্যাট মিনস দোলনকাল নিয়ে আমাদের এখানে কাহিনী। এর দোলনকাল ডিভাইড বাই বি এর দোলনকাল, এ দোলকের দৈর্ঘ্য ডিভাইড বাই বি দোলকের দৈর্ঘ্য √। এখানে আসলো কি সমানুপাতিক হলো √। এখন আসো দৈর্ঘ্যের কম্পারিজন করি। এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে 2LB ডিভাইডেড বাই LB √। LB LB কাটা, √2। তাহলে দোলক এর দোলনকাল সমান সমান আমরা লিখতে পারবো √2 গুণ হলো বি এর দোলনকাল সমান সমান কত লেখা যায়? √2 × 2, অর্থাৎ কত আসতেছে বলতো? 2 × √2 সেকেন্ড। সঠিক উত্তর হলো কোনটা বলতো? ডি নাম্বার। ক্লিয়ার কিনা? এটা এক স্টেপের ম্যাথ। আচ্ছা, তো পৃথিবী পৃষ্ঠে দোলনের দোলনকাল দেওয়া আছে, চন্দ্রপৃষ্ঠে দোলনের দোলনকাল কত? এটা হচ্ছে আমাদের এখানে বের করতে বলছে। তো আমরা জানি টি এর সাথে হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা জানি জি সমান সমান gm/r², এরকম একটা সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সাথে আমাদের ভর এবং ব্যাসার্ধের বর্গের একটা সমানুপাতিক সম্পর্ক থাকায় আমরা যদি এখানে বোথ সাইডকে রুট করে দিই, √g এর সাথে সম্পর্কটা দেখতে কিরকম হয়? √m ডিভাইডেড বাই r। সেই হিসেবে পর্যায়কালের সূত্রটা আলটিমেটলি আমার এখানে চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, r ডিভাইডেড বাই √m। এখান থেকে হচ্ছে আমি বের করবো চাঁদের পর্যায়কাল কত। সেক্ষেত্রে আমি Tm ডিভাইডেড বাই Te সমান সমান হলে Rm ডিভাইডেড বাই Re
গুণ হলো √m e ডিভাইডেড বাই m। এবার চলে আসে ভগ্নাংশ। পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ, তাহলে ডেফিনেটলি এটা √81। আর পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে এখানে থাকতেছে 1/4, এখানে থাকতেছে √81। উল্টা লিখলাম কেন, √81, তাহলে √81 মানে কত আসে 9, আর নিচে থাকতেছে কত 4, তাহলে কত 4 দ্বিগুণে 8, হাতে আছে কত 1, 4 25 1, নাকি ঠিক লিখি নাই? ও, আমি তো পৃথিবীর উপর যাই, তাহলে এখানে গুনলাম। আচ্ছা 2.25, তাহলে এখানে যদি আমি চিন্তা করি 81 আর এখানে হচ্ছে 4, আর হচ্ছে পৃথিবীর দোলনকাল কত দেওয়া আছে প্রশ্নে, পৃথিবীর দোলনকাল 4 সেকেন্ড, ওই যে গুণই নাই, অনুপাত কত 2.25 আসে। তাহলে এখান থেকে যদি আমি চাঁদের দোলনকাল বের করতে যাই, 2.25 কে আমার গুণ দিতে হবে পৃথিবীর দোলনকাল দিয়ে, তাহলে 2.25 ইন্টু হলো 4, 2.25 ইন্টু হলো 4, তাহলে তোমার কত আসতেছে, এটা 9 আসে, 9 সেকেন্ড। ক্লিয়ার কিনা সবার? আচ্ছা আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। 1 মিটার দীর্ঘ একটি স্প্রিং এ একটি বস্তু ঝুলিয়ে ছেড়ে দেওয়ার পর এটি সেকেন্ডে একবার পূর্ণ দোলন দেয়। দোলন থেমে যাওয়ার পর স্প্রিংটি আর কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হবে? তো পূর্ণ দোলনের জন্য তোমার হচ্ছে আমরা যে সূত্রটা চিন্তা করি যে টি সমান সমান হলো 2 পাই ইন্টু √L/g। টি সমান 2 পাই ইন্টু √L/g। মেইনলি আমার টার্গেট থাকবে এখান থেকে এল এর মান বের করা। সচরাচর এল এর সূত্রটা আমি যদি এখানে উভয় পক্ষ বর্গ টর্গ করে সূত্রটা বের করি, t²/g ডিভাইডেড বাই 4π², এটাই তো সূত্রটা। পর্যায়কাল হচ্ছে একবার পূর্ণদোলন 1 সেকেন্ডে, তাহলে পূর্ণদোলন দিতে কত সময় লাগবে? তাহলে পর্যায়কাল হচ্ছে আমরা এখানে কাউন্ট করতে পারি 10 ডিভাইডেড বাই π², এইভাবে চলে আসে। এল এর মান চলে আসে হলো 10 ডিভাইডেড বাই π²। এখানে বুঝলাম এখানে হচ্ছে তোমার 2² আসছে, নিচে হচ্ছে 4 আসছে, q² আর 4 কাটা, তাহলে 3.14² দিয়ে হচ্ছে আমি কাকে ভাগ করবো, 10 কে ভাগ করবো। 3 × 9, 9 এর একটু উপরে, সেক্ষেত্রে 1 এর একদম কাছাকাছি যে মানটা আছে সেটা হবে আমার এখানে উত্তর। 1 এর একদম কাছাকাছি মানটা হলো কত, 1.1 মিটার অপশনের মধ্যে। 3 × 9, 9 দিয়ে 10 কে ভাগ করলে তোমার কত 1, 9 দিয়ে 18, 1 এর উপরে, 1.1 এর উপরে, যেহেতু 3.14² নিচ্ছি তোমার মানটা হবে কি 1 এর খুব কাছাকাছি, 1 ঘেষে একটা। এইভাবে হচ্ছে মানগুলো বের করতে পারবে। আচ্ছা কোশ্চেনে কি বলছে দেখো, একটি সরল দোলকের দোলনকাল 41% বাড়াতে হলে এর কার্যকর দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে? ঠিক আছে, 41% বাড়াইতে বলছে। দোলনকাল সর্বশেষ টু আদি প্লাস হলো আদি এর 41%, 41% কি 0.41 লিখবে, 1.41 ইন্টু t1। কার্যকরী দৈর্ঘ্য টি এর সাথে এল এর সমানুপাতিক সম্পর্ক √, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি t² সমানুপাতিক হলো এল, তাহলে L2/L1 সমান সমান হলো t2² ডিভাইড বাই t1²। t2 হলো 1.41 t1 ডিভাইডেড বাই t1 হোল স্কয়ার ইকুয়াল টু 1.41 হোল স্কয়ার। 1.41 দেখে ঘাবড়ানোর কিছু নাই, আমরা মুখস্থ করছিলাম √2 মানে হলো 1.41। কত আসতেছে বলো তো 2, তাহলে L2 সমান সমান কত আসলো 2 ইন্টু L1, তাহলে দৈর্ঘ্য পরিবর্তন হলো কতটুকু, L2 মাইনাস L1 ইকুয়াল টু হচ্ছে 2L1 মাইনাস L1 ইকুয়াল টু হলো L1। দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে 1 গুণ, পরিবর্তিত দৈর্ঘ্য হয়েছে দ্বিগুণ। বলছে কতটুকু পরিবর্তন করতে হবে, উত্তর দ্বিগুণ টাকা দিয়ে আসলেও মার্ক দিয়ে দিবে, এটা কোনো সমস্যা। অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বাড়াইতে হচ্ছে কত গুণ, 1 গুণ বাড়ানো, এই হচ্ছে কাহিনী। তাহলে মোটামুটি হচ্ছে এই হচ্ছে আমাদের স্লাইড বা এই হচ্ছে আমাদের ক্লাস। আশা করি আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসটি খুবই এনজয় করছো এবং এই সংক্ষিপ্ত ক্লাসের প্রত্যেকটি ম্যাথের
পরতে পরতে লুকিয়ে থাকা কনসেপ্টের মাধ্যমে আশা করি তোমরা তোমাদের জিএসটি প্রিপারেশন নিতে সক্ষম হবে। বিশেষ করে এই অধ্যায়ের উপরে অনেকেই এই পর্যাবৃত্তিক গতিকে ভয় না মানে ভয় পেয়ে পড়ে না। ভয় পেলে তো চলবে না ভাইয়া, কিন্তু তো চান্স পেতে হবে, তোমার একটা আসন নিশ্চিত করতে হবে পাবলিক একটা ভার্সিটিতে। আমার মতো এই যে আমি তোমার স্বাস্থ্য থেকে আইবি পড়ে বের হয়ে গেছি, বুড়া মানুষ হয়ে গেছি, ঠিক আছে। তোমাদের এখন পালা যে তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ার হবে বা এই বড় বড় ভার্সিটিতে, বিশেষ করে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে তোমরা একটা সিট দখল করবে। তার জন্য হচ্ছে আমরা সম্পূর্ণরূপে তোমাদের মানে নিয়োজিত আছি, তোমাদের যত রকমের এডুকেশনাল কন্টেন্টের হেল্প দরকার সেই ব্যাপারে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই কনসেপ্ট এবং সবগুলা কোশ্চেনের। আমি মনে করি আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত রাখলেই হবে। তো আল্লাহ হাফিজ।